এইমাত্র খবর যে 10 মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন বহাল, আপিল বিভাগ মুক্তিতে বাধা নেই। 10 মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন বহাল, আপিল বিভাগ বলছে, ফলে এখন মুক্তিতে বাধা নেই। আমি আজকেই তার আগে যেই রিপোর্টটা দেখছিলাম তাতে জামিন হয়, মুক্তি ঠিক, যে সেলিনা হায়াৎ আইভীর মুক্তি হওয়া উচিত। যে সমস্ত হত্যা মামলা টামলা দেওয়া হচ্ছে এগুলি ভোকাস, এগুলি কোনো অর্থহীন। তার মতো মানুষকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। এই কারণে সে ভিন্ন মতের হইতে পারে, ভিন্ন দলের হইতে পারে, কিন্তু সেলিনা হায়াৎ আইভী একটা নিজস্ব একটা প্রতিষ্ঠান হিসেবে কিন্তু দাঁড়ায় গেছে। তাকে কি আপনি আওয়ামী লীগ বলবেন? না, সে আওয়ামী লীগ না। আবার আওয়ামী লীগ বলা যায় সে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, যার কারণে দলের সিদ্ধান্তের বাইরে তিনি নির্বাচন করেছেন, বিজয়ী হয়েছেন। মনে আছে, সেলিনা হায়াৎ আইভীকে আওয়ামী লীগ নমিনেশন দেয়, কিন্তু জনতা নমিনেশন দেয় হচ্ছে সেলিনা হায়াৎ আইভীকে, এবং বিপুল ভোটে শামীম ওসমানকে পরাজিত করে সেলিনা হায়াৎ আইভী নির্বাচিত হয়, এবং তারপরেও তিনি নির্বাচিত হয়েছেন। এত একটা জনপ্রিয় নারী তিনি। এই নারী শুধু আওয়ামী লীগ করার কারণে, তাহলে বোঝেন সে তো দলকেও মানে না। সে তার গণতান্ত্রিক অধিকার, ন্যায় বিচারের জন্য তিনি আওয়ামী লীগের মাফিয়াদের বিরুদ্ধেও কথা বলতে মানে কসুর করেননি। এই মানুষটা কেন জামিন পাবে না? এখানে দেখেন, প্রথমে 5 মামলায় গ্রেপ্তার, সেগুলোতে জামিন পান। এরপর আরো 5 মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। দ্বিতীয় দফায় 5 মামলায় জামিন দেন আদালত। তারপর আরো 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়, সেই 2 মামলায়ও জামিন হয়েছে। কিন্তু প্রথম 2 দফার 10 মামলায় হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত হয়েছে। সর্বশেষ 2 মামলায় জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির অপেক্ষায় আজকে সেটা হয়েছে। এই হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন এবং গ্রেপ্তার দেখানোর চালচিত্র। যদিও 12 মামলার মধ্যে 7টি রেজারে তার নাম নেই, বাকি 5টার মধ্যে 3টার মামলার বাদীর ভাষ্য আসামির নাম তারা দেননি। তাহলে বোঝেন যে এইগুলো কি পরিমাণ হয়রানি। সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের রাজনীতি করলেও তিনি গডফাদার শামীম ওসমানের সঙ্গে লড়াই করে ভোটে জিতেছেন। রাজনৈতিক প্রতিহিংসাবশত তাকে একের পর এক মামলায় জড়ানো হয়েছে। এই কথা বলা হচ্ছে আইভীর ছোট বোন মিনু আহমেদ। তো এটা পরিষ্কার, অন্তত এই ক্ষেত্রে সরকার, আদালত, কাকে বলবো, সেটা তো বলা যাবে না যে সরকার সরাসরি ভাবে জড়িত। এইটা ঘটছে ওই ইউনূস সরকারের সময়। ভালো কি মন্দ কি সব এক হয়ে গেছে। গণহারে গ্রেপ্তার করো, আওয়ামী লীগ হলেই গ্রেপ্তার করো, এইরকম একটা নাম গন্ধ আছে, গ্রেপ্তার করো। এখানে কে দোষী নির্দোষী? অথচ নাহিদ ইসলাম বলছে যে যারা ছাত্রলীগ বা কি আওয়ামী লীগের যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত না, তারা এনসিপিতে জয়েন করতে পারে। তো এনসিপিতে জয়েন করতে পারে, তো তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়ে ঢুকানো হলো, তারা মুক্তি পাইতে পারে না জামিনে। আজকে ভালো লাগলো যে এখন সেলিনা হায়াৎ আইভী জামিন পেয়েছে এবং আপিল বিভাগ বলছে মুক্তিতে বাধা নেই। যদি এটা কার্যকর হয় তাহলে বোঝা যাবে যে দেশে একটা আইনের শাসন আছে। আওয়ামী লীগ আমলের খারাপ উদাহরণগুলো, আওয়ামী লীগ তো এইসব কায়দাই করতো। এই সিস্টেমগুলি, এই নিন্দিত স্টাইলগুলো কোনোভাবেই অনুসরণ করা উচিত না। বলছেন যদিও তারাই মানে সেনাপ্রধান মুবিন এবং কোয়ার্টার মাস্টার জেনারেল ইকবাল করিম ভুইয়াই খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের মূল পরিকল্পনাকারী এবং সমন্বয়কারী ছিলেন। পুরো ঘটনাটা যে সেনাবাহিনীর ভেতরকার উৎসাহে ঘটছিল তার প্রমাণ 1/11 সরকারের সময় কিন্তু প্রথম এই সিদ্ধান্ত গৃহীত হয় যে খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সরিয়ে দিতে হবে। নভেম্বর মাসে ঠিক
কি পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের ভেতরের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল, সেই বিষয়টি নিয়ে সে সময় থেকেই একটা ব্যাপক রহস্য রয়েছে। মানে এমন একটা বয়ান বাংলাদেশের সংবাদ মাধ্যম যদিও তখন থেকেই হাজির করার চেষ্টা করেছে, যেহেতু বাংলাদেশের সংবাদ মাধ্যম সাধারণভাবে সেনাবাহিনীকে তেমন ঘাটাঘাটি করে না, কাজেই এক রকমের এই বয়ানটা হাজির করা হয়েছিল যে শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যকার ব্যক্তিগত রেষারেষি এমন পর্যায়ে পৌঁছেছে, শেখ হাসিনার আক্রোশ এমন পর্যায়ে পৌঁছেছে যে তখনকার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহে, উৎসাহে এবং তার আক্রোশের কারণেই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু মানে যারা জানেন কি ধরনের এবং কতটা প্রভাব শেষ পর্যন্ত একটা সিভিলিয়ান সরকার, সেটা শেখ হাসিনার সরকার হলেও একটা বেসামরিক সরকার বাংলাদেশের সামরিক বাহিনীর উপর রাখতে পারে এবং বাংলাদেশের সামরিক বাহিনী কতটা প্রভাব বিস্তার করে বাংলাদেশের বেসামরিক সরকারগুলোর উপর, সেসব হিসেব নিকাশ যাদের কাছে পরিষ্কার, তারা জানতেন যে সেনাবাহিনীর ভেতরে একটা পক্ষ ভীষণভাবে আগ্রহী না হলে এবং সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের জন্য বরাদ্দকৃত ওই বাড়ি থেকে খালেদা জিয়া, তারেক রহমানকে সপরিবারে উচ্ছেদে তারা উদ্গ্রীব হয়ে না উঠলে ওই বাড়িটি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করা শেখ হাসিনা কিংবা কোনো বেসামরিক সরকারের পক্ষে, সিভিলিয়ান সরকারের পক্ষে সম্ভব হতো না। 2010 সালের 13ই নভেম্বর যখন খালেদা জিয়াকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, তখন বাংলাদেশের সংসদের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া অভিযোগ করেছিলেন যে বল প্রয়োগের মাধ্যমে একরকম এক কাপড়ে সেনানিবাসের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। সন্ধ্যায় গুলশানে তার অফিসে বসে তিনি কান্না বিজড়িত কণ্ঠে বলেছিলেন যে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তাকে প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করা হয়েছে। বিবিসি বাংলার তখনকার প্রতিবেদনে দেখা যাচ্ছে যে খালেদা জিয়া জানিয়েছিলেন তার দীর্ঘদিনের সংসারের সব মালামাল ফেলে রেখে এক কাপড়ে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয় এবং সে সময় আবার আইএসপিআর, সেনাবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর, তারা সংবাদ মাধ্যমকে যে বিবৃতি দিয়েছিল সেখানে তারা কিন্তু আবার বলে যে খালেদা জিয়া স্বেচ্ছায় তার বাড়ি থেকে ছেড়ে বের হয়ে গেছেন এবং কয়েকদিনের প্রস্তুতি নিয়ে আদালতের যে হুকুম, সেই নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন করে খালেদা জিয়া বাড়ি ছেড়েছেন। এগুলোতে পরিষ্কার বোঝা যায় যে সেনাবাহিনীর ভেতরে একেবারে সেনাবাহিনীর শীর্ষ পর্যায় থেকে, মানে সেনা প্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সরাসরি সমর্থন ছাড়া, উদ্যোগ ছাড়া এ ধরনের ঘটনা ঘটানো অসম্ভব। কাজেই কারা কারা জড়িত ছিলেন সে সময়ে খালেদা জিয়াকে ওখান থেকে উচ্ছেদে, সে বিষয়টি নিয়ে আবারও 2024-এর 5ই আগস্টের পর যখন সেনাবাহিনীর ভেতরকার নানা ঘটনা, মানে তাদের সেনা সদর দফতরের ভেতর আটকে রাখা, গুম করা, আয়না ঘর থেকে শুরু করে নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা এবং একে অপরকে অভিযুক্ত করা, কে দায়ী সেসব চিহ্নিত করা শুরু হয়, তখন থেকে খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের ঘটনায় কারা জড়িত সেসব বিষয়েও আলোচনা শুরু হয়। এরপর তারেক রহমান, খালেদা জিয়া পুত্র, যখন 17 বছর নির্বাসন শেষে দেশে ফিরে ক্ষমতা গ্রহণ করেছেন এবং ক্ষমতা গ্রহণ করবার পরপরই কয়েক সপ্তাহের মধ্যেই তিনি 2007 সালের 1/11 সরকারের সময় তাকে যারা গ্রেফতার করে নিয়ে নির্যাতন করেছিল হেফাজতে রেখে, তাদেরকে গ্রেফতার করা শুরু করেছেন। যেমন জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছেন, তেমনি ডিজিএফআই এর মহাপরিচালক পদে কর্মরত থাকা মামুন খালেদ কিংবা আফজাল নাসেরকে যখন তিনি গ্রেফতার করেন, তখন এই অভিযোগ, এই আলাপ ওঠে যে এই ব্যক্তিরা খালেদা জিয়াকেও তার বাড়ি থেকে উচ্ছেদের সঙ্গে জড়িত ছিলেন। তো আফজাল নাসের গ্রেফতার হওয়ার পরপরই আলাপ ওঠে যে সে সময়কার সেনাপ্রধান মুবিন, তিনি এখন কোথায় আছেন, এবং তখন সংবাদ মাধ্যম খবর দেয় যে সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুমিন এরই মধ্যে 2024-এর 5ই আগস্টের পরেই ইউনাইটেড গ্রুপের চাকরি নিয়ে সিঙ্গাপুরে চলে গেছেন, কাজেই তিনি নিরাপদ দূরত্বে আছেন। কিন্তু যেই রহস্যময় চরিত্র খুবই সক্রিয় হয়ে ওঠেন, মানে পুরো আওয়ামী লীগ আমল 1/11 সরকারের সময়ে যিনি কিনা
খুবই গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় পদে সব সেনাবাহিনীর ভেতরে কাজ করেছেন ইকবাল করিম ভুইয়া, যিনি কিনা শেষ পর্যন্ত শেখ হাসিনার আমলে সেনা প্রধান হন। সেই ইকবাল করিম ভুইয়া আইকেবি তিনি একরকমের যে সক্রিয় হয়ে ওঠেন 2024-এর 5ই আগস্টের পর থেকে, এবং সেনাবাহিনীর ভেতরে গুম খুন থেকে শুরু করে সকল অপরাধ ঘটছে এসব বলে তিনি ফেসবুকে স্ট্যাটাসের পর স্ট্যাটাস দেন, এমনকি খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের ঘটনা নিয়েও কথা বলেন। কিন্তু বারবারই তিনি নিজে একেবারে নিরপরাধ এবং সকল অপরাধ দোষ থেকে অভিযোগ থেকে অনেক অনেক দূরে অবস্থান করছিলেন এমন একটা বয়ান হাজির করতে চান। শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ এই ইকবাল করিম ভুইয়া শেখ হাসিনার আমলে এমনকি একটা পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত পেয়েছেন, অথচ এমন ঘনিষ্ঠ শেখ হাসিনার যে সেনাপ্রধান, সেই সেনাপ্রধান 2024-এর 5ই আগস্টের পর থেকে শুধু যে ব্যাপক শেখ হাসিনা বিরোধী হয়ে উঠলেন তাই নয়, তিনি একরকমের সেনাবাহিনীরও এমন বিরুদ্ধে গিয়ে দাঁড়ালেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর যে বিচার চলছে গুমের অভিযোগে, সেখানে গিয়ে তিনি রীতিমতো বলছেন তিনি সেনাপ্রধান থাকতেও শুনেছেন সেনাবাহিনীর সদস্যরা র্যাবে গিয়ে বিভিন্ন বাহিনীতে গিয়ে গিয়ে খুন করছে, গুমের সঙ্গে জড়িত হচ্ছে, কিন্তু তিনি এতটাই অসহায় সেনাপ্রধান ছিলেন যে তিনি কিছু করতে পারেন নাই, কারণ ডিজিএফআই তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। কিন্তু খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাটায় শুধু যে ডিজিএফআই কর্মরত ছিল না, মানে ডিজিএফআই একমাত্র জড়িত ছিল না, তার প্রমাণ বিবিসি বাংলার প্রতিবেদনটি, সেই 2010 সালের নভেম্বর মাসের প্রতিবেদনটি পড়লে মনে পড়বে যে সে সময় যখন সেনাবাহিনীর ভেতরে, সেনা সদরের ভেতরকার বইনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে এক কাপড়ে উচ্ছেদ করা হচ্ছে সেনা সদস্যদের উপস্থিতিতে, যাদের মধ্যে একজন এই যে তারেক রহমান যাকে গ্রেফতার করেছেন সেই মামুন খালেদ, এরকম পরিস্থিতিতে যখন খালেদা জিয়াকে উচ্ছেদ করা হচ্ছে তখন কিন্তু সংবাদ মাধ্যমকে ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকতে দেওয়া হয় নাই, অথচ পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে ওই উচ্ছেদ কর্মকাণ্ড পরিচালনা করে। কারণ কোয়ার্টার মাস্টার জেনারেল ইকবাল করিম ভুইয়া তখন যে পদে ছিলেন সেটি এমন একটি পদ, যেই পদটি থেকে যিনি থাকেন সেই কোয়ার্টার মাস্টার জেনারেল সেনাবাহিনীর সকল লজিস্টিক্স, পরিবহন, আবাসন, স্থাপনা সবকিছুর দেখভাল করেন এবং এসব সকল বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। কাজেই সেনাবাহিনীর ভেতরে, সেনা সদরের ভেতরে বহু বছর ধরে বরাদ্দকৃত একটি বাড়ি সাবেক সেনাপ্রধান এবং সাবেক রাষ্ট্রপতির পরিবারের জন্য, সেটা থেকে যে এক সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির পরিবারকে উচ্ছেদ করে দেওয়া হবে, সেটা কোয়ার্টার মাস্টার জেনারেলের অবগতি ছাড়া কিছুতেই ঘটানো সম্ভব ছিল না। মানবজমিন পত্রিকা বলছেন সে সময় উদ্দেশ্যমূলকভাবে সেনাপ্রধান মুবিন এবং কোয়ার্টার মাস্টার জেনারেল ইকবাল করিম ভুইয়া বিদেশে চলে যান, যাতে পরবর্তীতে তাদেরকে এ বিষয়ে দোষী সাব্যস্ত করা না যায়। মানবজমিন পত্রিকা বলছেন যদিও তারাই, মানে সেনাপ্রধান মুবিন এবং কোয়ার্টার মাস্টার জেনারেল ইকবাল করিম ভুইয়াই খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের মূল পরিকল্পনাকারী এবং সমন্বয়কারী ছিলেন, পুরো ঘটনাটা যে সেনাবাহিনীর ভেতরকার উৎসাহে ঘটছিল তার প্রমাণ 1/11 সরকারের সময় কিন্তু প্রথম এই সিদ্ধান্ত গৃহীত হয় যে খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সরিয়ে দিতে হবে। নয়াদিগন্ত পত্রিকায় এবছর মার্চ মাসে একটি রিপোর্টে বলছে যে 111 সরকারের সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়া ও তাঁর পরিবারকে রাজনৈতিক ও আইনি চাপে ফেলা হয় এবং বাড়ির মালিকানা নিয়ে প্রশ্ন তোলা হয়, এবং 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আগের প্রক্রিয়া সক্রিয়ভাবে এগিয়ে নেওয়া হয়। এক পর্যায়ে সরকারিভাবে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়, আদালতের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে উচ্ছেদের সিদ্ধান্ত কার্যকর করতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে বাড়ি খালি করা হয়। 111 সরকারের সময় প্রথম এই দাবিটা করা হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়, যে এই বাড়ি, শহীদ মইনুল রোডের বাড়িটি সেনাবাহিনীর জন্য বরাদ্দ ছিল, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে বিশেষ সুবিধা হিসাবে এটা ভোগ করছিলেন, তার স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর মানবিক কারণে এটা বরাদ্দ দেওয়া হয়েছিল, এই বরাদ্দ আইনসম্মত নয়,
তাই বাতিলযোগ্য। মানবজমিন পত্রিকা বলছে 2009 সালের 8ই এপ্রিলের পর শেখ হাসিনা সরকারের আমলে এসে মন্ত্রিসভার বৈঠকে মইনুল রোডের বাড়ির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হয়। বলা হয় কোনো রাজনৈতিক ব্যক্তিকে সেনাবাহিনী এলাকায় ইজারা দেওয়া যায় না। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে উচ্ছেদ সংক্রান্ত নোটিশ জারি হয়। তখন আইনি লড়াই শুরু হয়। উচ্ছেদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার কয়েক দফা স্থগিতাদেশও দেন আদালত। এক পর্যায়ে 2010 সালের 13ই অক্টোবর উচ্ছেদের সিদ্ধান্ত বহাল রেখেছিল আদালত এবং 2010 সালের 13ই নভেম্বর হাইকোর্টের দেওয়া 30 দিনের সময়সীমা শেষ হলেই আদালতে আপিল করতেও যেতে পারেন না বেগম খালেদা জিয়া, তাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। এখন সেনাবাহিনীর অনেক কর্মকর্তারা যে ফেসবুকে খুবই গুরুত্বের সঙ্গে সেনাবাহিনীর বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ঘটনাবলীর বিষয়ে তাদের নিজস্ব বয়ান হাজির করছেন, এর মধ্যে কোন কর্মকর্তা কিন্তু একথা ফেসবুকে লিখেছিলেন যে শেখ হাসিনার সঙ্গে যে তখনকার কোয়ার্টার মাস্টার জেনারেল ইকবাল করিম ভুইয়ার একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, তিনি যে সরাসরি প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে তার সঙ্গে আলোচনায় বসে পড়তে পারতেন, তার একটা প্রধান কারণ ছিল যে তিনি শেখ হাসিনাকে বারবার এই বিষয়টাতে উৎসাহিত করেন যে সেনাবাহিনীর ভেতরে এই যে একটি স্থাপনা শহীদ মইনুল রোডের বাড়িটি, সেই বাড়িটি সেনাবাহিনীর বরাদ্দে ফেরত আনা দরকার এবং খালেদা জিয়া পরিবারকে সেখান থেকে উচ্ছেদ করা দরকার। এবং 1 মার্চে ইকবাল করিম ভুইয়া যখন সেনাবাহিনীর ভেতরে গুমের অভিযোগে যে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই বিষয়ে সাক্ষ্য দিতে যান, তখন মেজর জেনারেল জিয়াউল হাসানের আইনজীবী আমিনুল গনি টিটো প্রশ্ন করেছিলেন যে খালেদা জিয়াকে বাসা থেকে উচ্ছেদে বিশেষ পদক্ষেপ নিয়েছিলেন কিনা তখনকার কোয়ার্টার মাস্টার জেনারেল ইকবাল করিম ভুইয়া। ইকবাল করিম ভুইয়া তখন এই অজুহাতটাই খাড়া করেছিলেন, যেটা এখন মানবজমিন পত্রিকা বলছে যে এই অজুহাত খাড়া করবেন বলেই উদ্দেশ্যমূলকভাবে বিদেশে চলে গিয়েছিলেন ইকবাল করিম ভুইয়া। আদালতে দাঁড়িয়ে এই খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদে তার হাত ছিল কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে ইহা সত্য নয় যে আমি কোয়ার্টার মাস্টার জেনারেল থাকাকালীন বেগম জিয়াকে তার ঢাকা সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদের লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণ করি, কারণ আমি সে সময় বিদেশে ছিলাম। কিন্তু কোয়ার্টার মাস্টার জেনারেলের অবগতি ছাড়া কি এমন একটি স্পর্শকাতর স্থাপনা খালি করে দেওয়া সত্যি সম্ভবত? প্রশ্ন হচ্ছে তারেক রহমান কি জেনারেল মাসুদ উদ্দিন, আফজাল নাসের, মামুন খালেদ এদেরকে গ্রেফতার করেই আপাতত শান্ত হবেন, নাকি এই যে তার ঘনিষ্ঠ পত্রিকাগুলোতে, বিএনপি ঘনিষ্ঠ পত্রিকাগুলোতে এ ধরনের প্রতিবেদনগুলো থেকে যে তথ্যসূত্র বেরিয়ে আসছে কিংবা মানবজমিন যে সরাসরি বলছে উদ্দেশ্যমূলকভাবে তখন কোয়ার্টার মাস্টার জেনারেল এবং সেনাপ্রধান বেরিয়ে গেলেও কোয়ার্টার মাস্টার জেনারেল ইকবাল করিম ভুইয়া এবং তখনকার সেনাপ্রধান মুবিন এরা এই পুরো ঘটনার সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা এবং বাস্তবায়নের সমন্বয় সাধনের পেছনে ছিলেন, এদেরকেও তারেক রহমান বিচারের মুখোমুখি করবেন।